দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। অনুষ্ঠানে মূলত আমরা আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা, স্বাস্থ্য এবং একই সাথে আইনি সহায়তা সহ বিভিন্ন তথ্য আপনাদের জানিয়ে থাকি, অর্থাৎ তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনি আমেরিকার সরকারি চাকরিতে যোগ দেবেন কিভাবে এবং সেই চাকরিতে কি কি সুবিধা আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন এক ব্যক্তিকে, যার প্রতিষ্ঠান থেকে এর মধ্যে অসংখ্য বাংলাদেশি মানুষ বিভিন্ন জায়গায় অর্থাৎ সিটি, স্টেট, ফেডারেল জবে যোগ দিয়েছেন, সাফল্যের সঙ্গে কাজ করছেন, পদোন্নতি পাচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, অর্থাৎ নানা বিষয়ে সহযোগিতা দিয়ে আসছেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান এমডি জামান। এমডি জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ TVN24 চ্যানেলকে এত সুন্দর একটা তথ্যমূলক প্রোগ্রাম করার জন্য, এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ কিভাবে আসলে চাকরিতে যোগ দিতে পারবেন, আপনার যোগ্যতা কতটুকু আছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনি চাকরির খোঁজটা কোথায় পাবেন, এসব বিষয়ে প্রশ্ন করতে চাইলে আমরা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে আপনি টেলিফোন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজ অর্থাৎ TVN24 যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। সরাসরি আলোচনা চলে যাচ্ছে এমডি জামান। সেটা হলো সরকারি চাকরির কথা শুনলে মনে হয় বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের একটা অভিজ্ঞতা আছে, ও বিসিএস কিংবা আচ্ছা এমন কোনো চাকরি যেটি হয়তো একটু কঠিন, অনেক বেশি কম্পিটিশন এবং অনেকে তাই এটি এড়িয়ে যান। কিন্তু আমেরিকা স্বপ্নের দেশ, এখানে এসে স্বপ্ন পূরণ করতে সবাই চান। সেই জায়গায় যখন সরকারি চাকরির সুযোগ থাকে সবাই মনে করেন ও ফাইন, তাহলে তো আমিও সেখানে যেতে পারি, কিন্তু কিভাবে যাব আমরা জানি না। কিভাবে আসলে এই সরকারি চাকরির খোঁজ পাওয়া যায়, বাংলাদেশি কমিউনিটির মানুষজন এই সরকারি চাকরির জন্য কতটা যোগ্য? হ্যাঁ, একটু সুন্দর একটা কথা বলছেন, স্বপ্নের দেশ। আসলে আমেরিকা একটা স্বপ্নের দেশ। আপনি যদি একটু খেয়াল করেন বা একটু নিজে যদি স্টাডি করেন বা নিজে একটু স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করেন, দেন ইজিলি আপনার এডুকেশনের উপরে বেস করে আপনি একটা গভর্নমেন্ট সেক্টরে জব, ভালো একটা জব নিতে পারেন। বাট এর আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো হলো আপনার এডুকেশন কি আছে, অ্যাকর্ডিং টু ইউর এডুকেশন আপনাকে ইভ্যালুয়েশন করে নিতে হবে। ইভ্যালুয়েশন করার পরে আপনাকে লোক আপ করতে হবে কোথায় কোথায় জবগুলো আছে। মানে একটা ছোট প্রশ্ন থেকে যায়, সেটা হলো এই চাকরির জন্য কি বাংলাদেশি পড়াশোনায় যথেষ্ট, না আমেরিকাতে এসে পড়াশোনা করার দরকার আছে? না, এই চাকরিগুলোর জন্য বাংলাদেশে পড়াশোনায় যথেষ্ট। আচ্ছা, ওকে। এখানে আর নতুন করে পড়াশোনা তাহলে সেই ডিগ্রিটা আমেরিকান ডিগ্রির সঙ্গে কোনোভাবে কি ইভ্যালুয়েশন করে নিতে হয়। আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা আছে আপনার, যেটাই হোক, ইন্টারমিডিয়েট, ব্যাচেলার বলেন, মাস্টার্স বলেন, এইটা এইখানে কিছু এজেন্সি আছে যারা ইভ্যালুয়েশন করে দেয়। ওই ইভ্যালুয়েশন করার পরে আপনি বুঝতে পারবেন যে ইকুইভ্যালেন্সি, ইউএসএ ইকুইভ্যালেন্সি, আপনার বাংলাদেশের ডিগ্রিটা কি ডিগ্রি পেলেন। Okay. According to this degree, then you can look up the job. City government আছে, state government আছে, federal government আছে, county government আছে। গভর্নমেন্ট ওয়াইজ গুলোতে আপনাকে তখন লোক আপ করতে হবে যে কোন জবের জন্য আপনার কি এডুকেশন চাচ্ছে, আপনার এডুকেশনটা কি আছে। আপনি সেই এডুকেশন যদি কোয়ালিফাইড করেন, দেন ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। সাধারণত তো আমরা জানি বাংলাদেশ থেকে পড়াশোনা করে যারা আসেন, হয় মাস্টার্স করেছেন, অনার্স করেছেন অথবা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এর খুব কমই পাওয়া যায়। এই পড়াশোনা দিয়ে কি চাকরি পাওয়া যায়, নাকি এটার জন্য একটু বিশেষায়িত কোনো পড়াশোনা দরকার হয়? না, এই পড়াশোনাতেই চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে কিছু জিনিস থেকে খেয়াল রাখতে হয়। যেমন কম্পিউটারের লিটারেচারটা জানতে হবে, এবং ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং, ইংলিশ স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এবং কমিউনিকেশনটা থাকতে হবে। এই জিনিসগুলো তো তাকে থাকতেই হবে। অনেক বেশি থাকতে হয় কি, মানে একেবারে ফ্লুয়েন্ট হতে হয়, অ্যাকসেন্ট ঠিক রাখতে হয়? অনেক ফ্লুয়েন্টলি আমি বলবো না যে অনেকটা ফ্লুয়েন্টলি লাগে, অ্যাজ ইউজুয়াল যেটুকু না হলেই নয়। অর্থাৎ আপনি সাধারণ কমিউনিকেশন গুলো চালিয়ে যেতে পারবেন, যেটি হয়তো আপনি একটি দোকানে গিয়ে, গ্রোসারিতে গিয়ে, আমেরিকার রেস্টুরেন্টে গিয়ে কিংবা একজন উবার ড্রাইভারের সাথে আপনি করছেন, সেইরকম কমিউনিকেশন গুলো চালিয়ে গেলে কি যথেষ্ট, নাকি আপনাকে ট্রু স্মার্ট হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, একেবারে খুব পশলি ইংরেজি বলতে হবে, এমন কোনো বিষয় আছে? না, এমন কোনো বিষয় নাই। আপনি মিনিমাম কমিউনিকেশনটা করতে পারছেন কিনা, আপনি তারা কি বলতে চাচ্ছে আপনি সেইভাবে তাদেরকে আনসারটা করতে পারছেন কিনা, এবং তাদের কথাগুলো বুঝতে পারছেন কিনা। এবং স্মার্টের কথাটা যেটা বললেন, আসলে এই ধরনের জবগুলোর বেলায় কিছুটা তো আপনাকে স্মার্টলি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। হ্যাঁ, তা আমি মনে করি যে আমাদের বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা
আসলে যথেষ্ট স্মার্ট, তারা একটু নিজের দিকে খেয়াল করলেই আমার মনে হয় না তাদের এই সাইটগুলোতে শর্ট পড়বে। এই সো সাইটগুলোতে এই বিষয়টা আমরা অনেকটা পরিষ্কার হয়ে নিয়েছি যে সম্ভব। সম্ভব। প্রথম যে প্রশ্নটা উত্তর দেওয়া দরকার দর্শকদের সেটি হলো যে বাংলাদেশিরা সম্ভব, তারা যথেষ্ট স্মার্ট আছে, পড়াশোনা করে এসেছেন এবং কমিউনিকেশনটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হলেই তারা সরকারি চাকরি পেতে পারেন। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তুষার, আমি নিউ জার্সি থেকে ফোন করেছি। জি। যে চেয়ারম্যান সাহেব ওনার কাছে ফোন করছি। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি কথা বলছি এই কারণে যে আমরা একটা দেশ থেকে আসি যেখানে কালচারাল বিলিফ আন্ডারস্ট্যান্ডিং ইজ মাচ মাচ ডিফারেন্ট দেন ওয়েস্টার্ন কালচার। এখানে যেমন সিঙ্গেল লোকেরা থাকে, গেট টুগেদার করে থাকে, এখানে প্রচুর মদ খায়, সুর খায়। এই কালচার সাথে আমরা তো অ্যাডাপ্টেড না। এখন আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি, এই অ্যাডাপ্টেবিলিটি করার জন্য এই ওয়েস্টার্ন সোসাইটির মধ্যে কিছু কি এমপ্লয়মেন্টের সাথে এগুলো কিছু করানো যায়, এডুকেশনাল রিলেটেড কিছু? মানে সরকারি চাকরির বাইরে গিয়ে আপনি প্রশ্নটি করছেন কিভাবে অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো যায় সে বিষয়ে। অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো যাচ্ছে, রাইট? কারণ আমরা তো আসছি একটা টোটালি একটা অন্যরকম কালচার থেকে। ওকে। ভ্যালু, ফ্যামিলি ভ্যালু, অল দিস থিং। আমরা তো এই কালচারের সাথে অ্যাডাপ্টেড না। হ্যাঁ। গেট টুগেদার করে থাকো, আজকে একসাথে থাকো, পরশুদিন আরেকজনের সাথে থাকো, মদ খাও, আচ্ছা, সুদ যাই হোক, খাও। মানে এটার সাথে তো এগুলো চাকরির কোনো আমাদের সম্পর্ক কালচারের নেই, সাথে এই তো চাকরির কোনো বিষয় নেই। হ্যাঁ। এখন আপনি যখন কাজ করতে যাবেন এগুলো দেখবেন, এগুলো তো আপনাদের মনের মধ্যে তো খারাপ লাগবে, লোকজন কাজ করতে পারবে না, তো চলে যাবে তো। ওকে, ওকে। আপনি যদি কিছু যোগ করতে চান, আমার মনে হয় না যে এখানে চাকরির সাথে বিষয়। এইটা দুইটা পার্ট আসলে। এইটা আপনি যে কথাটা বললেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে এইটার সাথে চাকরির সাথে কোনো আমি রিলেশন খুঁজে পাচ্ছি না। তা এখন আমাদের বাঙালি কালচার যেটা আছে, এবং বাঙালি ছেলেমেয়েরা যতটা স্মার্ট, যেভাবে পড়াশোনা করে আসছে, আমার মনে হয় যে তারা এখানে আসার পরে ইজিলি সবকিছুই তারা অ্যাডাপ্ট করে নিতে পারছে। ওকে, আমরা দ্বিতীয় যে বিষয়টা যেতে চাই, শিক্ষাগত যোগ্যতা জানলাম। এরপরে এই প্রশ্নটি চলে আসে, কোথায় পাবো চাকরিটা, পাবো কোথায়? নিশ্চয়ই অফিসে গিয়ে আমি সিভি জমা দেব না, কিভাবে আসলে চাকরিটা পেতে হবে? এখন গভর্নমেন্ট সেক্টরের জবগুলো আগে জানতে হবে আপনাকে যে এখানে কয় ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। হ্যাঁ, এখানে মেইনলি আপনার 4 ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। ফেডারেল গভর্নমেন্ট সেক্টর, যেটা আপনার এন্টায়ার আমেরিকা, তারপরে স্টেট গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট স্টেটগুলো, দেন সিটি গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট সিটিগুলো, এবং কাউন্টি গভর্নমেন্ট সেক্টর। তো এখন অ্যাকর্ডিং টু আপনার এডুকেশন, আপনাকে কাউন্টি ওয়াইজ সিটি গভর্নমেন্টের ওয়েবসাইট, স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট আপনি সাইন ইন করবেন, লোক আপ করবেন জবগুলো, দেখবেন, যাবেন, আপনার এডুকেশনের সাথে কোনটা যাচ্ছে, কোনটা ম্যাচ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং এডুকেশনের সাথে, দেন জাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি সাবমিট করলেন, যদি তারা রিটেন টেস্ট নেয়, দেন জাস্ট টেক দ্য রিটেন টেস্ট। এবং রিটেন টেস্টের জন্য আপনাকে কী পড়তে হবে এগুলো একটু ফলো আপ করতে হবে, যে কী কী আপনি পড়বেন রিটেন টেস্টের জন্য। আর যদি কিছু এক্সাম আছে উইদাউট রিটেনে, তারা সরাসরি ফেস টু ফেসই নিচ্ছে, যে ফেস টু ফেসের জন্য আপনাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, কী ধরনের কোশ্চেনগুলো আপনাকে স্টাডি করতে হবে, ওইভাবে আপনাকে একটু স্টাডি করে নিলেই আমার মনে হয় যে সাকসেসফুলি ওভারকাম করা যায়। তার মানে আমরা জানলাম যে শুরুতে চাকরিটা কোথায় পাওয়া যায়। চাকরিটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর, আপনি যে 4 ধরনের প্রতিষ্ঠান বলছিলেন, এইসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে চাকরির আপনাকে কি সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, মানে প্রোফাইল খুলে চাকরি সাইন ইন করতে হবে, সাইন ইন করে তারপরে আপনাকে করতে হবে। এবং আপনি সিটি এবং কাউন্টি ওয়ার্ড জবের কথা বলছিলেন। আমরা জানি নাসাউ, সাফোক কাউন্টি আছে, সেই সব জায়গায় চাকরি আছে। এই জায়গায় চাকরির জন্য কি সেখানকার স্থায়ীভাবে বসবাস করতে হবে, নাকি নিউ ইয়র্ক সিটি থেকে গিয়ে সেখানে চাকরি করতে পারবেন, কি অন্য বিষয় আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা সব পজিশনগুলোর জন্য না, কিছু পজিশনের জন্য তারা সংশ্লিষ্ট এরিয়ার রেসিডেন্সি চাচ্ছে, কিন্তু নট সব পজিশনের জন্য। সো ওই জন্যই আপনাকে লুক আপ করতে হবে, যখন অ্যাডভার্টাইজমেন্টটা আসতেছে তখন অ্যাডভার্টাইজমেন্টের কোথাও না কোথাও লেখা থাকবে যে আপনাকে ওই এরিয়া রেসিডেন্সি থাকতে হবে, অথবা আপনার রেসিডেন্সি না হলেও চলবে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন, এখানে চাকরি করতে চান, সরকারি চাকরি, তাদের সবারই একটা অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে 30 বছরের পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। তো এখানেও কি 30 বছর 35 বছর এমন কোনো বার আছে, নাকি বয়সকালে আপনার বয়সী, আমার বয়সী, অন্য যে কোনো বয়সী মানুষই চাকরি করতে পারবেন? খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং খুবই সুন্দর একটা জিনিস এখানে, যে এইখানেই শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে জবে কোনো এইজ লিমিট নেই। আপনি যে কোনো এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন, অ্যাকসেপ্ট
ল এনফোর্সমেন্ট পজিশনগুলো। ওকে, যেটা সেখানে শারীরিক সক্ষমতা একটা কিছু বিষয় কিছু ল এনফোর্সমেন্ট পজিশনগুলোতে তারা এইজটা বাউন্ডারি রাখছে, কিন্তু অন্যান্য জেনারেল ক্যাটাগরি পজিশনে আপনার এজ লিমিট নেই, আপনি এনি এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন। জি, আরো প্রশ্ন আছে, তবে দর্শক একজন অপেক্ষা করছেন। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই। থেকে মোহাম্মদ বলছিলাম। জি, বলেন। জানতে চাচ্ছি যে পোস্ট অফিসে ঢুকতে হলে কোন পর্যন্ত লাইক কি কি থাকতে হয়? পোস্ট অফিসে রাইট? রাইট, শিক্ষাগত যোগ্যতা কি লাগে? ওকে, আপনি আমেরিকান সিটিজেন? হ্যাঁ, আমেরিকান সিটিজেন। ওকে, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আমরা উত্তর নিচ্ছি আমাদের অতিথির কাছ থেকে। পোস্ট অফিসে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি আমি জেনে নিয়েছি আসলে তার লিগ্যাল স্ট্যাটাসটা, এই কারণে যে আমি জানি এটার জন্য সিটিজেন। পোস্ট অফিসে জব পেতে হলে আপনাকে ইউএস সিটিজেন হইতে হবে, এবং আবার ওখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে মিনিমাম 5 বছর আপনার আমেরিকা থাকার একটা এজ থাকতে হবে, যে আপনি 5 বছর লাস্ট 5 ইয়ার্স আপনি আমেরিকায় ছিলেন। এটা একটা নাম্বার 1। এখন ডিপেন্ড করবে আপনি কোন পজিশনে। পোস্ট অফিসে তো অসংখ্য পজিশন রয়েছে, একদম টপ টু বটম। তা এখন যে কমন পজিশনগুলো আছে, যেটা আপনার ওই যে মেল প্রসেসিং ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, মেল প্রসেসিং ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, এগুলোর জন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আপনার তাদের যে একটা টেস্ট আছে, টেস্টটাতে যদি আপনি ওভারকাম করতে পারেন, দেন তাহলে দে উইল হায়ার ইউ। ওকে, আর যদি একটু ভালো চাকরির জন্য দরকার হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ইউএসপিএস এর যদি অন্য পজিশনগুলোতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে পজিশনের লেভেলগুলো। হাই স্কুল ডিপ্লোমা পজিশন আছে, ব্যাচেলারের পজিশন আছে, মাস্টার্সের পজিশন আছে। কিন্তু আমি যে দুইটা ইন্ডিকেট করলাম, যেটা হলো আপনার মেইল প্রসেসিং ক্লার্ক, উইন্ডো ক্লার্ক এবং সিটি ক্যারিয়ার, এই তিনটার জন্য কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি দর্শকের প্রশ্ন থেকে চলে আসে, সেটি হলো লিগ্যাল স্ট্যাটাস। এখানে সরকারি চাকরির জন্য কি সবাইকে আমেরিকান সিটিজেন হতে হবে, যেটি আমি দর্শককে প্রশ্ন করেছি। একই প্রশ্ন আপনার জন্য, যে আপনি 4টি লেভেলে চাকরির কথা বলছিলেন, কাউন্টি, সিটি, স্টেট এবং ফেডারেল। এখানে কোন চাকরির জন্য কি ধরনের লিগ্যাল স্ট্যাটাস দরকার হয়? অ্যাকচুয়ালি অনলি সিটিজেনশিপটা লাগতেছে হলো আপনার ফেডারেল গভর্নমেন্টের জন্য, আর অন্যান্য সিটি, স্টেট বা কাউন্টি গভর্নমেন্টের জন্য সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট। ওকে, ল এনফোর্সমেন্টগুলোতে, সেটা সিটিতেই হোক বা কাউন্টিতেই হোক বা আপনার স্টেট গভর্নমেন্টেই হোক, ল এনফোর্সমেন্টের পজিশনগুলোতে সিটিজেন লাগে। বাট এমনি রেগুলার যে পজিশনগুলো আছে সিটি, স্টেট এবং কাউন্টি গভর্নমেন্টে, এগুলোর জন্য কোনো সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ফেডারেল গভর্নমেন্ট। ওকে, তারপরে আমরা যারা গ্রিন কার্ড ধরি, যারা ওয়ার্ক অথরাইজেশন আছে, তারা সবাই এই সব চাকরির জন্য আবেদন তারা করতে পারবেন। সিটি, স্টেট এবং কাউন্টির জন্য করতে পারবেন, ফেডারেলের জন্য পারছেন না, সিটিজেন right. লাগবে, যেটি পোস্টাল সার্ভিসের ক্ষেত্রে আমরা পেয়েছি। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো যে ঠিক আছে, আবেদনও করলাম, আমার লিগ্যাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই আছে, কিন্তু আমি চাকরিটা পাবো কিভাবে? মানে গেলে তো আর চাকরিতে নিয়ে নিচ্ছে না, নিজেকে প্রস্তুত করে তোলার বিষয় আছে। আপনাদের ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আছে, আমরা জানি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম। এটির মাধ্যমে আপনারা কিভাবে আসলে যারা আপনাদের শিক্ষার্থী হয় কিংবা যারা সেখানে ভর্তি হয়, তাদেরকে কিভাবে গড়ে তোলেন, মানে কি পড়ান তাদেরকে আসলে? সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আজকে থেকে প্রায় অলমোস্ট 12-13 বছর হলো। এই 12-13 বছরে আপনার অসংখ্য ছেলেমেয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে জব হয়েছে। এটার মূলত সিস্টেমটা হলো এভরি স্যাটারডে সানডে আপনার 3 আওয়ার্স করে ক্লাস চলে। এই ক্লাসগুলো, ফুল ক্লাসগুলোই হলো আপনার সিভিল সার্ভিস এক্সামগুলোর উপরে, অ্যাকর্ডিং টু এক্সাম। আপনার কোন এক্সামের জন্য কি পড়তে হবে এবং আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনার কোন জিনিসটা বুঝতে পারছেন না, আপনার রিজুমিটা কেমন হবে, আপনি এই পজিশনের জন্য রিজুমিটা কিভাবে হলে ভালো হয়, আপনার কভার লেটার কেমন হবে, আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে মূলত আমাদের ক্লাসগুলো সাজানো। প্র্যাকটিস, অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনার ফেস টু ফেসের প্র্যাকটিস টু। ওকে, মানে একেবারে চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রস্তুত করা দরকার প্রয়োজন, সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম সেই প্রস্তুতিটুকু তাদেরকে দিচ্ছে, তাদেরকে দেন। কিন্তু অন অ্যাভারেজে একজন যখনই মনে করেন যে আমি চাকরি, যেমন আমরা জানি যে বাড়ি কেনার জন্য আমার এতদিন সময় লাগবে, একইভাবে অমুক বিষয়ে যদি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, কলেজে ভর্তি হই, 4 বছর সময় লাগবে। ঠিক একইভাবে চাকরির প্রস্তুতি যখন নেওয়া শুরু করবেন একজন প্রার্থী, তিনি কতদিন পর নিজেকে একটা সরকারি চাকরিতে দেখতে পাবেন?
খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা হলো আমাদের টার্গেটটা হলো 6 মান্থ, যে 6 মান্থের মধ্যেই আপনার প্রতি মাসে যে ক্লাস পাচ্ছে হলো 8টা ক্লাস, তো 6 মান্থের মধ্যেই যেন একটা ক্যান্ডিডেট রেডি হয়ে যায় এনি এক্সামে যেন সে পাস করতে পারে। এখন এইখানে ডিপেন্ড করতেছে হলো আপনার নাম্বার 1 ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনি কতটা নিজে তাড়াতাড়ি রেডি হতে পারছেন। হ্যাঁ, এই দুইটা জিনিস আগে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হলো ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনাকে স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যদি এই দুইটার কম্বিনেশনে হয়ে যায়, দেন উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে আপনি জব পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 6 মাসের মধ্যে হয়তো নিজেকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে পারবেন। right. আপনি বলছিলেন যে ওপেনিং থাকতে হবে। এই মুহূর্তে চাকরি বাজারের কি অবস্থা? যারা আবেদন করবেন আগ্রহী আছেন, তাদের অনেকেই তো এটা জানতে চাওয়া যে আসলে চাকরির পরিমাণটা কেমন, কতটা হার্ড কম্পিটিশন, কতটা চাকরির আমরা জানি যে আপনি হয়তো বলবেন যে আপনার অনেক শিক্ষার্থী চাকরি করেন এখন, কিন্তু বাজারের কি অবস্থা? স্টিল আপনার সিটি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জবগুলো স্টিল মার্কেটে আছে অ্যাভেলেবেল। হ্যাঁ, অনলি মাত্র ফেডারেল গভর্নমেন্ট জবগুলো একটু ফ্রিজ হয়ে আছে। বাট সিটি এবং স্টেট বা কাউন্টি যে জবগুলো আছে এখানে একটু কম্পিটিটর হয়ে গেছে বেশি, কারণ ফেডারেল জবগুলোতে ফ্রিজ হওয়াতে ফেডারেলের বেশ কিছু এমপ্লয়ি দিকে মুভ করছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওপেনিং আছে সিটিতে, স্টেটে এবং কাউন্টি গভর্নমেন্টগুলোতে অ্যাভেলেবেল ওপেনিং আছে, বাট কম্পিটিশন একটু বেশি আছে এখন। কম্পিটিশন একটু বেশি আছে। কিন্তু একটা প্রশ্ন মনে হয় সব দর্শকের মনে ঘুরছে, সেটি হলো যে চাকরি তো করব, ভালো কথা, আমেরিকা এসে তো আর বসে নেই, কিছু না কিছু তো করছি, হয় উবার ড্রাইভিং করছি, না কোন একটা গ্রোসারি রেস্টুরেন্টে কাজ করছি, কোন একটা অড জব করছি, কোন একটা আইটি ফার্মের সাথে আছি, কোন একটা প্রতিষ্ঠানে কিছু না কিছু করছেন সবাই, কেন সরকারি চাকরি করবেন? অর্থাৎ সেই কাজ ফেলে ঘন্টা ওয়াইজ তিনি হয়তো স্যালারি পাচ্ছেন, সেখানে তার নিজের মতো করে একটা ফ্লেক্সিবল টাইম তিনি তৈরি করে নিয়েছেন, কেন তিনি সরকারি চাকরিতে আসবেন? কি সুযোগ সুবিধা আসলে? আপনি যদি ইয়ের কথা বলেন, উবার ড্রাইভারের কথা বলেন বা ট্যাক্সি ড্রাইভারের কথা বলেন, সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক করতেছে পার শিফট হলো 12 আওয়ার্স, অনেকে আবার কেউ কম, হ্যাঁ 10 আওয়ার্স, 12 আওয়ার্স। আর এখানে হলো গভর্নমেন্ট সেক্টরে আপনার জব করছেন হলো 8 আওয়ার্স। হ্যাঁ, 8 আওয়ার্স করছেন এবং ভালো স্মার্ট বেতনে। তো এখন এইখানে বেনিফিট তো আছে। বেনিফিট কি বেনিফিটগুলো আছে? আপনার ফ্লেক্সিবিলিটি আছে, জবের একটা সিকিউর প্লেস, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, হেলথ প্ল্যান, সিক লিভ, ভ্যাকেশন লিভ, পার্সোনাল লিভ, রিটায়ারমেন্ট, অসংখ্য বেনিফিট। কারণ এই বেনিফিটগুলো এক্সপ্লেইন করতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। ব্যাপক। অর্থাৎ এখানে অন্য চাকরি যারা করছেন তারা একটা কথা বলা হয় যে কাজ করলে টাকা, বাট এখানে কাজ না করেও টাকা পাওয়ার সুযোগ আছে, কারণ সরকারি অনেক ছুটি আছে। গত কালকেও একটা ছুটি গিয়েছে, সো এই ধরনের ছুটিগুলো আপনারা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এবং একই সাথে অনেকেই একটা আকর্ষণের কথা বলেন, ওভারটাইমের আকর্ষণের কথা বলেন, যে ওভারটাইমে 1.5 গুণ বেশি বেতনে আপনারা কাজ করেন। বিষয়টা কি এমন? ওভারটাইমের বিষয়টা আসলে কি, কেমন ওভারটাইম? ওভারটাইম সব পজিশনগুলোতে নেই। যে পজিশনগুলোতে ওভারটাইম আছে সেই পজিশনগুলোতে এখন তো আপনার ওভারটাইমে 1.5, আপনার রেগুলার আওয়ার যদি $20 হয় তাহলে আপনি ওটা পাবেন $30 পার আওয়ার্স, বা ওইটা ডিপেন্ড করবে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন। আবার এখানে নতুন প্রশাসন যে আসছেন ওনারা বলতেছেন যে ওভারটাইমের উপরে এখন আর কোনো ট্যাক্স নাই, কিন্তু আরো বেনিফিটেড। এখানে তো আরো প্লাস পয়েন্ট, বিগ একটা প্লাস পয়েন্ট, যে ওভারটাইমের উপরে কোনো ট্যাক্স থাকবে না। দ্যাট মিন্স পুরো ওভারটাইম পুরাটাই আপনার। ওকে, মানে যেটা অনেকের দুশ্চিন্তার কারণ যে ইনকাম বেশি করে লাভ কি ট্যাক্স তো বেশি দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে ওভারটাইমে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। বিগ বিউটিফুল বিলের প্রেসিডেন্টের একটা বড় সুফল। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আমার নাম এহসান, আমি কুয়েত থেকে বলছি। জি, আমার কোশ্চেনটা হলো গিয়ে, যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে, হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে ডিগ্রি আছে, কেউ এসএসসি, কেউ আপনার অনার্স, কেউ মাস্টার, হ্যাঁ, তো এগুলো আসার পরে কিভাবে আপনার সিটি জব গুলো মানে জন্য যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে? যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ইংলিশে তো কিছু ইয়ে আছে, ল্যাকেজ আছে, মানে প্রবলেম আছে, এবং এটার কিভাবে রিকভারি আমরা মানে সিটি জব গুলোতে আমরা নিজেকে ফিট করতে পারবো, যেমন মানে এখন এগুলো ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এবং আমাদের এখন ধরেন এভাবে মানে গাইড নির্দেশনা দেওয়া মতো আপনার মানে মানুষ প্রশ্ন পাওয়া যায়। ঠিক আছে, আমরা প্রথমে করি,
প্রথমে 19 কাজ করি, কিন্তু আমাদের অনেক ইনফরমেশন অভাবের কারণে আমরা এটা সুযোগ পাচ্ছি না। এখন T24 এটা সুযোগ করে দিচ্ছে, অনেকের মাধ্যমে জানতে পারতেছে, এবং এটার একটা যে কোনো জবের আপনার ডিটেলস আমরা যদি জানতে না পারি, কি ধরনের যোগ্যতা লাগে, গ্রিন কার্ড লাগে কিনা, এটা কি লাগে, ঠিক আছে? আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, অর্থাৎ কিভাবে এই জবটা পাওয়া যায় এবং কোথায় গেলে পাবে, পড়াশোনার কি লাগবে, গ্রিন কার্ড দায় লাগে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনি আমাদের ফেসবুকে পরবর্তীতে পাবেন, ইউটিউবে পাবেন, সেখানে গিয়েও আপনি দেখে আসতে পারবেন। আমরা একেবারে সময় স্বল্পতার জন্য শেষ দিকে আছি। আমরা আপনার যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি একজন দর্শকের জন্য। এমপি জামান, একেবারে শেষ প্রান্তে আছি আমরা, সেটা হলো অনেকেই তো আগ্রহী হবেন যে সরকারি চাকরি আমিও করতে চাই, কিন্তু তারা খোঁজ খবরটা জানার জন্য আপনাকে হয়তো আমরা এখানে 20 মিনিট 25 মিনিটের জন্য পেয়েছি। আরো বিস্তারিত জানতে হলে কিভাবে কি করবেন তারা? তারা যদি আরো বিস্তারিত জানতে চায় তাহলে আপনার ওই ওয়েবসাইটগুলোতে যেতে হবে, ওয়েবসাইটগুলো গিয়ে ঘাটাঘাটি করতে হবে যে সিটি গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে বা ফেডারেল গভর্নমেন্টে কি কি অপোজিশনগুলো ওপেনিং আছে, তার এগেইনস্টে তার এডুকেশন কি আছে, এডুকেশন যদি ম্যাচ করে বা এক্সপিরিয়েন্স যদি ম্যাচ করে, দেন দে নিড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং ওই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তারা কি পড়াশোনাটা করবে, হ্যাঁ, সেই পড়াশোনার জন্য তাদের কিছু গাইড আছে, তারা গাইডগুলো দেখতে পারে। আর যদি গাইডগুলো সুইটেবল মনে না করে বা কোনো এক্সট্রা তাদের গাইডেন্স লাগে, সেই ক্ষেত্রে সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম গাইড দিচ্ছে। ওকে, তারা সরাসরি যদি তারা এই প্রশিক্ষণটা নিতে চায় তাহলে চায়। কি করবে? সরাসরি যদি প্রশিক্ষণটা নিতে চায় তাহলে সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্মের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার হলো 7185302605। এখানে যোগাযোগ করলে তারা গাইড করবে। আমাদের যে স্যাটারডে সানডে ক্লাস আছে, ক্লাস চলে, ক্লাসে এনরোল হতে হয়। ওকে, একেবারে শেষ প্রশ্ন, সেটা হলো মানুষ অনেকের মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে যে আমি পাবো কিনা। আপনার অভিজ্ঞতা, আপনি 1 দশকের বেশি সময় ধরে এই কাজটি করে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে কেমন আসলে সাকসেস রেট বাংলাদেশিদের, কেমন তারা করছে, কাজে যোগ দেওয়ার পর কেমন করছে, সে বিষয়ে যদি দর্শক যদি বেশি এইখানে আপনার সাকসেস রেট আমি বলবো 100-এ 100। কারণ এই সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মটা এমনই একটা সার্ভিস দিচ্ছে যে আপনার 1-2টা এক্সামের জন্য ট্রাই করছে না, আপনাকে সেভারাল ওয়েতে তারা ট্রাই করছে। নট অনলি 1, 2, 3 এক্সাম আপনি পাস করলেন দেন ইউ ক্যান লিভ ইট, নো। আপনি আনটিল একটা কিছু পাওয়া পর্যন্ত আপনার যত ওপেনিং আসবে আপনি সবগুলোতে এক্সামে অ্যাটেন্ড করবেন, এবং ইন দিস টাইম উইদিন 6 মান্থ বা 7-8 মান্থে যদি আপনি 7-8টা এক্সামে পাস করে যান, একটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে। দিস ইজ ট্রু। তাতে দেখা যাচ্ছে সাকসেস রেট 100-100। অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যারা এইসব চাকরির সন্ধানগুলো জানতেন না, তাদেরকে অন্তত একটা দরজা খুলে দেয়া যে সম্ভব, আপনাকে দিয়ে সম্ভব। এবং এমপি জামানের শিক্ষার্থীরা তারাও সম্ভব করেছেন, সম্ভবের করে যাচ্ছেন। সো আমরাও আহ্বান জানাবো যারা বিভিন্ন চাকরি নিয়ে হতাশায় আছেন, কাজ নিয়ে হতাশা আছেন, তাদের আমেরিকার মেন স্ট্রিমে কাজ করার জন্য, এখানকার সোসাইটির জন্য কাজ করার পাশাপাশি নিজের স্ট্যাটাস এবং নিজের চাকরির সন্তুষ্টি, সেসব বিষয় নিয়ে অনেক বেশি সুযোগ আছে সরকারি চাকরিতে যোগ দিলে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনা শোনার জন্য। ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর ফিরবো নতুন একটি বিষয় নিয়ে, অর্থাৎ হোম লোন কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো যারা বাড়ি কিনতে চান, অর্থাৎ আমেরিকান ড্রিমের অংশ হিসেবে আমেরিকায় একটি বাড়ির গর্বিত মালিক হতে চান। তারা সবাই হোম লোন খুঁজেন, কিন্তু তারা জানেন না কোথায় হোম লোন পাবেন, কোথায় গেলে পাবেন এবং কিভাবে এটি পাবেন। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হোম লোন অফিসার নাসির লস্করকে, যিনি আপনাদের এই বিষয়ে একেবারে আপ টু ডেট তথ্যগুলো জানানোর চেষ্টা করবেন। নাসির লস্কর, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই। এবং একইভাবে যেটি বলছিলাম যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আপনাদেরকে হোম লোনের A to G কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। নাসির লস্কর ভাই, মর্টগেজ কন্টিনজেন্সি নিয়ে আমরা সবসময় কথা বলি, এটি আসলে কি? এটি একটু যদি পরিষ্কার করে দিই তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। জি, মর্টগেজ কন্টিনজেন্সিটা হচ্ছে এটা রিয়েল এস্টেট সেলস কন্ট্রাক্টের মধ্যে থাকে। ইটস এ ফাইন্যান্সিং অর লোন কন্টিনজেন্সি ক্লজ। ইট সেজ ইন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনার যে মর্টগেজ লোনটা না হয়, তাহলে আপনার ডাউন পেমেন্ট যেটা সেলারের এসকো অ্যাকাউন্টে পড়ে থাকে, ওই পয়সাটা আপনি ফিরে পেয়ে যেতে পারেন।
ডাউন পেমেন্টটা কি, অনেক নতুন বায়ারে এটা জিজ্ঞাসা করেন ডাউন পেমেন্টটা যখন আপনি একটা কন্ট্রাক্ট সাইন করতে যান তখন একটা লামসাম অ্যামাউন্ট আপনার কন্ট্রাক্টের মধ্যে দিতে হয়। ওই পয়সাটা সেলারের এসকো অ্যাকাউন্টে থাকে, সেলারের লয়ারের এসকো অ্যাকাউন্টে থাকে। ওই পয়সাটা আপনি ক্লোজিং যেদিন হবে ওই দিন ক্লোজিং টেবিলে ওরা নিয়ে আসে, ওইটা আপনার পার্ট অফ ডাউন পেমেন্ট ক্লোজিং কস্টে অ্যাড হয়ে যায়। ওই পয়সাটা পাইতে হলে ইনকেস যদি আপনার মর্গেজ না হয় তখন ওইটা পর দিন আপনার যে মর্গেজ কন্টিনজেন্সি থাকে তাইলে ওই পয়সাটা আপনি ফিরে পেয়ে যাবেন। যে এখন যে কন্টিনজেন্সি না থাকে, মর্গেজ না থাকে, তাহলে আপনার ইদার এই বাড়িটা আপনি ক্যাশ দিয়ে কিনতে হবে অথবা আপনি হার্ড লেন্ডার দিয়ে ক্লোজ করতে হবে। এই জন্য মর্গেজ কন্টিনজেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার কন্ট্রাক্টের মধ্যে, এটা হচ্ছে মর্গেজ কন্টিনজেন্সি। এটা কন্ট্রাক্ট সাইন করার আগে আপনার লয়ারের সাথে ভালোভাবে ডিসকাস করে নেবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু আস্তে আস্তে আমরা যে বিষয়টি জানতে চাই, 26 জানুয়ারি এই মাসের 26 তারিখ থেকে ট্যাক্স ফাইলিং শুরু হয়ে যাচ্ছে। অনেকেই একই সময় ভাবছেন যে তিনি বাড়িও কিনবেন। তিনি ট্যাক্স ফাইলিং করার আগে কি একজন হোম লোন অফিসারের পরামর্শ নেওয়া উচিত, নাকি ট্যাক্স ফাইলিং করে পরে যে কোনো সময় বসতে হবে? আপনি যদি ট্যাক্স ফাইল করার আগে যদি বসতে পারেন তাহলে অনেক ভালো। কারণ আমরা আপনার স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন ওনারা যেন 5 ইয়ার্স থেকে বেশি লাইক সেলফ এমপ্লয়েড থাকেন, তাহলে আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমরা লোন করতে পারি। এই জন্য আমরা যে বসতে পারি, ইভেন সেলফ এমপ্লয়েড হোক অথবা W2 ইনকাম হোক, আমরা কি করব, আমরা এগুলা লাস্ট 2 ইয়ার্সের দেখবো, ইনকামগুলা দেখবো, কিভাবে আপনারা ট্যাক্স ফাইলগুলো করতে আসছেন, এগুলা দেখলে আমরা বুঝতে পারবো। প্লাস আপনার ডিসকাশন করতে পারবো কি কি জিনিস আপনার বেনিফিশিয়াল হবে, আপনার কি কি জিনিস, তারপরে আপনি যদি ট্যাক্স ফাইল করতে পারেন, আপনার ইনকাম কত আছে, আপনি কি আপনার ইনকাম দিয়ে অ্যাপ্রুভ হবেন কিনা না, এগুলো সব দেখার পরে আমরা বোঝার পরে তারপরে আপনারা যদি ট্যাক্স ফাইল করেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন। সেক্ষেত্রে আপনার কি কিছু পরামর্শ দিয়ে থাকেন কিভাবে আসলে তিনি ভালো একটি লোন পেতে পারেন ট্যাক্স ফাইলের মাধ্যমে? সেই ধরনের পরামর্শগুলো দেওয়ার সুযোগ আছে? ওইগুলো পরামর্শ আমরা দেখবো কিভাবে আপনার ট্যাক্স ফাইলগুলো করতেছেন। ওইগুলা সামনাসামনি বসলে অনেক জিনিস আছে, এভরিবডির সিচুয়েশন ইজ ডিফারেন্ট, সো উই ক্যান লুক এট এভরিথিং অ্যান্ড ওইভাবে দেখা তারপরে বৈশা ডিসকাস করে তারপরে ওনারা যেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে ওদের সিপিএর সাথে কথা বলেন, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। ওকে, যারা সেলফ এমপ্লয়েড আপনি বলছিলেন, তারা বাড়ি কেনার জন্য কিভাবে মর্গেজ পাবেন? সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য অনেক ডিফারেন্ট ওয়ে আমরা লোন করতে পারি। একটা হচ্ছে আপনার যেন সেলফ এমপ্লয়েড যেন 5 year more than 5 years if someone is self employed, then we can do it 1 year tax return. মানে লাস্ট 1 ইয়ার? Just 1 year. Let's say it's 2025 tax return. We can just show 2025 tax return and we can do the mortgage. 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে, এটার জন্য আমরা লেটার লাগবে সিপিআর কাছ থেকে অথবা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে যে উনি borrower is a self-employed working more than 5 years, 100% owner of the business is in good standing, and এটা একটা লেটার লাগবে। তারপর আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমরা এটা দিয়ে আমরা করতে পারতেছি। তা না হলে আপনার হইতে পারছে প্রফিট অ্যান্ড লস দিয়ে, আমরা সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের প্রফিট অ্যান্ড লস দিয়ে আমরা মর্গেজ করতে পারতেছি। আর প্রফিট অ্যান্ড লস অথবা আপনার অনেক সেলফ এমপ্লয়েড লাইক এমপ্লয়েড যারা আছেন তারা এক্সাম্পল অনেক পয়সা বানান, দেন 300,000 ওনাদের 1099 আছে, 1099 যেটা ওইটা দিয়ে আমরা মর্গেজ করতে পারতেছি। ওইটা 90% 1099 থেকে নিয়ে আমরা ওইটা বেসড অন দ্যাট উই ক্যান ডু দ্য মর্গেজ। অথবা আপনার অনেক সেলফ এমপ্লয়েড ইনকাম বা বড়োয়ার আছেন যাদের ইনকাম আছে অনেক, লাইক 300,000 200,000, ওইটার উপরে বেস করে আমরা লাইক ওইটা করতেছি। প্লাস লাস্ট 12 মান্থ or 24 মান্থ যেন পয়সা কন্টিনিউ আসা যাওয়া করতেছে অ্যাকাউন্টের মধ্যে, তাহলে ওইটার উপরে বেস করে আমরা মর্গেজ করতে পারতেছি ব্যাংক স্টেটমেন্টের উপরে। সেলফ এমপ্লয়েড যারা W2 যারা আছেন তাদের আমরা লাস্ট 2 ইয়ার্সের অ্যাভারেজ করতে হবে, ইনকাম কত আছে ওইভাবে আমরা মর্গেজ করব। ওকে, আপনি অনেক বড় বড় অঙ্কের কথা বলছিলেন যে যাদের সেলফ এমপ্লয়েড হয়তো এত টাকা আছে আপনারা তাদের জন্য মর্গেজ করছেন, কিন্তু যাদের টাকা নেই, যাদের কোনো ইনকাম নেই, তারা কিভাবে বাড়ি কিনবে? দেখেন সেলফ এমপ্লয়েড যারা উবার চালান অথবা লিমোজিন চালান, they do make income. তাদের ইনকাম আছে, কিন্তু some reason they don't want to show the income. So in this case like তাদের ইনকাম থাকলে ওনাদের আমি বলতে পারবো এত টাকা আপনি যে কত, আমরা দেখবো কত টাকা কয় ফ্যামিলি বাড়ি কিনতেছেন, 1 ফ্যামিলি 2 ফ্যামিলি কয় ফ্যামিলি, ওটার উপরে বেস করে আমরা দেখবো কত টাকা ইনকাম লাগবে। তো আমি ওটা দেখিয়া তারপরে আমি আপনার বলতে পারবো ইদার ওনাদের ইনকাম দিন থাকে ওনাদের অ্যাকাউন্টেন্টের সাথে ডিসকাস করতে পারেন অথবা একজন কোসাইনার নিয়ে ওইভাবে। এই জন্য বসাটা জরুরি, আমরা বসতে পারলে আমরা ইনকামটা বুঝতে
বুঝতে পারবো কিভাবে কি করা যায়। এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট উই সিট ডাউন বিফোর ফাইলিং দ্য ট্যাক্স। ওকে, সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে যে আপনি বাড়ি কেনার অন্তত 2 বছর আগে থেকে একজন হোম লোন অফিসারের সাথে বসুন, তার পরামর্শটা নিন যে কোন ট্যাক্স ফাইলিং এ আপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আপনি শো করবেন যাতে আপনি ভালো একটা মর্গেজ পান, রাইট? 2 বছর ঠিক আছে, কিন্তু ইভেন নাও ইজ দ্য পারফেক্ট টাইম। কারণ নতুন ট্যাক্স সিজন 26 জানুয়ারিতে ট্যাক্স সিজন শুরু হইতেছে, এখন হচ্ছে বেস্ট টাইম টু সিট ডাউন অ্যান্ড ডিসকাস হাউ ইউ ক্যান বি অ্যাপ্রুভ ফর দ্য মর্গেজ। এই জন্য আমরা যে বসি, তারপরে আমরা ক্যালকুলেট করে লাইক তখন বলতে পারবো কি রকম করলে কি করলে ভালো হবে। এই জন্য বসাটা খুব জরুরি। ওকে, অর্থাৎ যেহেতু ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে জি। 15 এপ্রিল পর্যন্ত সময় আছে জি। ট্যাক্স ফাইলিং এর, এবং এই সময়টাতে একজন হোম লোন অফিসারের সাথে বসা যেতে পারে। যে প্রশ্নটি আপনার কাছে, জি আপনি যোগ করতে এটা চান। 26 জানুয়ারিতে শুরু হইতেছে, কিন্তু অনেক লোক জানুয়ারি 26, সাম পিপল দে ওয়েট ফর অ্যাট লিস্ট 2-3 মান্থস টু ফাইল দ্য ট্যাক্স। তো সময় আছে, এর মধ্যে আর কি ট্যাক্স ফাইল করার আগে যে কোনো সময় বসলেই হবে। ওকে, আরেকটা প্রশ্ন চলে আসে, সেটি হলো অনেকেই অপেক্ষা করেন ইন্টারেস্ট রেটটা কমে আসবে, তারপর বাড়ি কিনবো, তারপর লোন নেব, এবং এই প্রশ্নটি অনেকবার আমাদের এই অনুষ্ঠানে করা হয়। সেটি হলো আপনি কি অপেক্ষা করবেন ইন্টারেস্ট রেট কমার জন্য, নাকি এখনই আপনি বাড়ি কিনবেন? আপনারা ওয়েট করতে চান রেট নিচে আসার জন্য, ওয়েট করতে পারেন, কিন্তু এটাও আপনারা জানেন রেট যখন নিচে আসে তখন বাড়ির প্রাইসটা উপরে চলে যায়। তো তখন নোবডি নোজ হোয়াটস গোনা হ্যাপেন টু দ্য রেট। কালকে রেট কি নিচে যাবে নাকি উপরে যাবে, নোবডি ক্যান টেল। ইস রেটস ডিপেন্ডস অন এভরিথিং। আপনার জব মার্কেট, ইনফ্লেশন, bonds, everything is based on all these things. Nobody knows, nobody can predict what is going to happen to the rate. Tomorrow is going to go down or it's going to go up. কিন্তু আমার মনে হয় যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, and if you are ready to buy the house, I think you should always invest in the property. রেট যে নিচে যায় তখন আপনি রিফাইন্যান্স করে পারতে পারেন, কিন্তু এখন রেটটা খারাপ না, ইজ এ গুড রেট। It is very good rate to purchase a house. এবং আপনারা যে বলেন যে রেটটা যখন কমে যায় তখন বাড়ির দাম বেড়ে যায়, এই অঙ্কটা কেন, মানে কেন বাড়ির দামটা বেড়ে যায় তখন? তখন অনেক বায়ার তারা চলে আসে মার্কেটে তারা কেনার জন্য, আর সেলার তারা অনেক লিস্টিং, কারণ রেট যখন নিচে যায় তখন সেলার তারা চিন্তা করে যে এখন আমি রেট ভালো একটা প্রাইসে বাড়িটা হাই প্রাইসে বিক্রি করতে পারবো, আর একটা বাড়ি কিনতে পারলাম লো রেট দিয়ে। এই জন্য বাড়ির প্রাইস দেন কম্পিটিশনটা শুরু হয়ে যায় বায়ারের মধ্যে। তখন কম্পিটিশন কইরা 8 লাখের বাড়ি হইলে এটা দেখবেন বাড়তে বাড়তে 1 মিলিয়নে চলে গেছে। এরকম কইরা মোস্ট অফ দ্য টাইম এরকম উপরে চলে যায়। এই জন্য অনেক কম্পিটিশন বাইরে যায় রেট যখন নিচে যায়। কিন্তু রেট যে নিচে যাবে এটা nobody knows, nobody can predict that. ওকে, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে যখন সুসময়, এটা সবার জন্যই সুসময়, Right. এবং সবাই তখন বাড়ি কেনার জন্য মার্কেটে ইন করে, এবং অটোমেটিকলি যে বাড়িটা হয়তো 800,000 ছিল সেটি বেড়ে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, জি। অর্থাৎ দামটাও বেড়ে যাচ্ছে। সো এই টাইমটা মাথায় রেখে মানুষকে আসলে বাড়ি কেনার পথে যাওয়া উচিত। একেবারে বেসিক যে প্রশ্নটা দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হওয়া দরকার, কিংবা এই অনুষ্ঠানের যারা আগ্রহী আছেন জানতে, তারা জানতে চান, সেটা হলো প্রি অ্যাপ্রুভাল। আপনার কাছ থেকে, একজন হোম লোন অফিসারের কাছ থেকে প্রি অ্যাপ্রুভাল পেতে হলে কি কি ডকুমেন্টস দরকার হবে? যখন প্রি অ্যাপ্রুভাল জন্য আমার কাছে ফোন করেন, আমি সবসময় বড়দের বলি আপনারা লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন নিয়ে আসবেন, আপনাদের W2 গুলো নিয়ে আসবেন। আর যদি W2 এখনো যদি না আসে তাহলে লাস্ট পে স্টাফ, ডিসেম্বরের লাস্ট পে স্টাফ যেটা, ওটা নিয়ে আসবেন, আর মোস্ট রিসেন্ট 4টা পে স্টাফ। তারপরে আপনাদের লাস্ট মান্থ ব্যাংক স্টেটমেন্ট, আপনাদের আইডি কপিস, এগুলো সব কিছু নিয়ে আসবেন। আমরা প্রথমে আপনার ব্যাংক লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন দেখবো, W2 দেখবো, আপনার কত টাকা ইনকাম আছে, অ্যাভারেজ করবো এগুলা। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো দেখবো, এগুলাতে কি আপনার কোনো লার্জ ডিপোজিট আছে কিনা না, কোনো ব্যাংকে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না। এই জন্য আপনার যে বাড়ি কেনার ইচ্ছা থাকে 2 মাস আগ থেকে কোনো ক্যাশ পয়সা রাখলে এটা কিন্তু আপনার ব্যাংকে অ্যালাউ করবে না। আপনার যদি দরকার হয় 5% ইফ ইউ হ্যাভ ইন দ্য ব্যাংক, আই থিঙ্ক ইজ ওকে। রেস্ট অফ দ্য মানি ইউ ক্যান ব্রিং অ্যাজ এ গিফট। আপনারা কোনো ক্যাশ পয়সা রাখবেন না, গিফট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন আপনারা গিফট। আর আপনি এগুলা দেখার পরে তারপরে আপনার ক্রেডিট রিপোর্ট আমরা দেখবো। ক্রেডিট রিপোর্টটা দেখবো। ক্রেডিট রিপোর্টের মধ্যে যখন রান করবো, এটার মধ্যে 3টা ক্রেডিট এজেন্সি থাকে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ট্রান্সইউনিয়ন অ্যান্ড অ্যাকোফেক্স। এই 3টার মধ্যে থেকে যেটা মিডল স্কোর, এটা ব্যাংকে ইউজ করে থাকে। এই স্কোরটা আমরা ইউজ করবো। বেস করে আমরা যখন দেখি আপনার সব কিছু ঠিক আছে, W2 ঠিক আছে, ইনকাম ঠিক আছে, আপনার ক্রেডিট রিপোর্ট ঠিক আছে, আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি ইজ দেয়ার, দেন উইল মেক এ ফাইল
and then we provide the pre-approval. Then you go look for the house. কারণ আপনি যদি pre-approve না করেন আর আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে ফেললেন, in the future আপনার যদি মর্গেজ কন্টিনজেন্সি না থাকে, যে মর্গেজ না থাকে, তাহলে সেলার এই পয়সাটা আপনার হোল্ড করে নিতে পারে। এই জন্য আপনি আগে প্রি অ্যাপ্রুভালটা নেবেন, আপনি একদম মেক শিওর করবেন আপনার মর্গেজটা হইতেছে, আপনার কত টাকা আপনি অ্যাপ্রুভ হইতেছেন, আপনার ক্রেডিট ঠিক আছে কিনা না, আপনার ব্যাংকে যে পয়সা থাকার কথা ছিল এটা আছে কিনা না, এগুলো সব কিছু দেখার পরে গিয়ে আপনি বাড়ি দেখা শুরু করবেন। এরকম করে গেলে আপনার জন্য অনেকটা ভালো হবে। অনেকটা ভালো হবে। অনেকেই একটা কথা বলেন যে যারা W2 তে চাকরি করেন তাদেরকে আপনারা হোম লোন অফিসাররা ভালো মর্গেজ দেন, কিন্তু যারা 1099 এ কাজ করে তাদেরকে ভালো মর্গেজ তারা পায় না অনেক সময়। বিষয়টা কি এরকম? W2 যারা কাজ করে তাদের লাইক লাস্ট 2 ইয়ার্স, ইউজুয়ালি গো ফর লাস্ট 2 ইয়ার্স, তাদের W2 ইনকাম গুলা থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যারা সেলফ এমপ্লয়েড যারা, তারা 1 বছর ট্যাক্স ফাইল দিয়ে করে, কেউ কন্টিনিউ 2 বছর আছে। মোস্ট অফ দ্য টাইম আই সি দে আর ডুইং উইথ 1 ইয়ার ট্যাক্স রিটার্ন। তখন তাদের ইনকামটা অনেক সময় আমাদের করতে 1 বছর ট্যাক্স রিটার্নটা ইটস দ্য সেম রেট, both of them, if they have a same average income both years is same, then they're going to get a same rate. It's not like for W2 income lower rate or the self-employed. No, if they have income, they will both going to get same kind of rate. But sometime 1 year tax return, there's a lot of other issues come. So that case, like let's say, and everybody's situation is different. If somebody will get a lower rate, somebody's get like, you know, a little bit higher rate. Somebody rate is like every person's is based on their situation rate. Up and down, it goes up and down. Yeah. ওকে, আপনি ক্রেডিট স্কোরের কথা বলছিলেন, 3 ধরনের ক্রেডিট স্কোর পাওয়া যায় সেটাও বলছিলেন। এই ক্রেডিট স্কোরটা সর্বনিম্ন কত হলে একটা ভালো লোন পাওয়া যায়? আমি ভালো লোনের কথা বলছি, একদম শুধু লোন পাওয়া না। কত ক্রেডিট স্কোর হলে আপনারা মনে করেন যে ফাইন, দিস ইজ বেটার? ওকে, আপনি যে কনভেনশনাল লোনে যান, আপনার যে 700 এর উপরে থাকে আপনি ভালো রেট পাবেন। যত বেশি হবে 700 একটা ভালো রেট হবে, 750 হলে আরেকটু ভালো হবে, 800 হলে আরো ভালো হবে। And also depend how much you're putting down. If you're putting 5% down, you might gonna get a little bit higher rate. If you're putting 15%, 20%, then it will be a better rate. And if you put 30, 40%, this rate is gonna start coming down. So it's based on how much you're putting down, how much is a credit score, how many family you're buying, how, like, you know, 1 family, 2 family, 3, 4 family is based on that. And there's a FHA loan. FHA লোন যেটা, এটা হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন লোন, এটা ফেডারেল গভর্নমেন্ট এটা ইনশিওর করে। FHA লোনের রেটটা ভালো, কনভেনশনাল থেকে ভালো রেট পাওয়া যায় FHA তে। FHA তে আপনার ইউ ক্যান গো অল দ্য ওয়ে টু 620 credit score, but I'll say if you have a 680 credit score, then you can put 5%, you can put 3.5% down, and you can buy the house with FHA loan, 3.5% down, but credit score has to be 680 or up. And if you're putting 10%, and that case, there's a MI, mortgage insurance. If mortgage insurance gonna stay, if you're putting 3.5% down, তাহলে life of the loan 30 years পর্যন্ত আপনার mortgage insurance-টা থাকবে। আপনার যদি 10% ডাউন দিয়ে দিতে, ওভার 10% ডাউন দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এমআই যেটা মর্গেজ ইন্স্যুরেন্স, এটা 11 বছর পর্যন্ত আপনার ওইটার মধ্যে থাকবে। এই জন্য আপনার রেগুলার প্লাস রেটটা অনেক ভালো FHA লোনের। আপনি যে বলছেন ভালো রেট FHA, কিন্তু ওই যে এমআইটা লাগে যাবে, এই জন্য রেট ইভেন ভালো থাকলেও কনভেনশনাল রেটে অনেক সময় দেখা যায় কনভেনশনাল রেটটা একটু বেশি, তাও দেখা যায় কনভেনশনাল রেটটা মান্থলি পেমেন্টটা মাচ বেটার দেন FHA লোন। একেবারে শেষ প্রশ্ন সংক্ষেপে জানবো, সেটা ক্রেডিট স্কোরের সঙ্গে ক্রেডিট কার্ডের ব্যবহারের সম্পর্কটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়? credit card and credit card আপনি যদি ওভার ইউজ করে ফেলেন, যেমন if you use like around 30% of your limit, then you should have very good credit. But if you're using like 50, 60, 70%, you are like max out, then you're gonna see your credit might gonna go down. But sometimes it might not gonna even go down. It should show like 750, 800. Like, but if you make a late, any late, like credit card late, that's where the credit score gonna fall. So it's better, like, you have to be very careful and not to make any late, pay on time. And if you want to keep your credit good, like if you have old credit cards, যেগুলো পুরানো ক্রেডিট কার্ড আছে, এগুলা যেন ক্যান্সেল না করেন, কারণ পুরানো ক্রেডিট কার্ডগুলো আপনার এটা লাইন অফ ক্রেডিট থাকে। যখন আপনি ওইগুলো ক্যান্সেল করে দিলে লাইন অফ ক্রেডিটটা আপনি লস করে ফেলবেন, তখন আপনার ক্রেডিট স্কোরটা ড্রপ করতে পারে। তো সবসময় অন টাইমে পে করা, ওল্ড ক্রেডিট কার্ড যেগুলো আছে এগুলা রাখাটা ভালো, আর আপনি ক্যান্সেল করেন না। আর মেক শিওর কার লোন হোক, স্টুডেন্ট লোন হোক, এনি কাইন্ড অফ লোন, ডোন্ট মেক লেট।
ওকে, অর্থাৎ টাইমলি পেমেন্ট করলেই তো Timely. আপনি একজন ভালো কাস্টমার, এবং ভালো কাস্টমার সবসময় ভালো ক্রেডিট স্কোর থাকবে, Right. এটি স্বাভাবিক। এবং নাসির লস্কর, আপনাকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আপনি স্টুডিওতে এসেছেন, দর্শকদেরকে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছেন, কারণ হোম লোন অফিসে সবাই খুঁজতে থাকে, জি। সবাই খুঁজেন, এবং যারা বাড়ি কিনবেন তারা খুঁজেন যে কোথায় একজন হোম লোন অফিসার পাওয়া যাবে যিনি প্রফেশনালি, যিনি দায়িত্ব নিয়ে আপনাকে সঠিক সংখ্যক লোন পেতে সহযোগিতা করবেন, অর্থাৎ আপনার যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেই পরামর্শগুলো দেবেন। এবং সেই পরামর্শগুলো দিতেই মূলত নাসির লস্করকে আমাদের আজকে স্টুডিওতে নিয়ে আসা। দর্শক, আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও আর দিভিজ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।